বাংলাদেশের প্রতিক্রিয়ার পর কিন্তু ভারত এবার একটা কড়া মনোভাব যে গ্রহণ করতে চলেছে তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আগেও বারবার সতর্ক করা হচ্ছিল যে সংখ্যালঘুদের উপর আপনারা নজর দিন, কিন্তু যেই মুহূর্তে বাংলাদেশ একটা পাল্টা গেম খেলবার চেষ্টা করলো, ভারত কিন্তু তার কড়া মনোভাব প্রকাশ করেছে। আগেও বলেছিল যে সংখ্যালঘুদের ব্যাপারটা আপনারা আপনাদের বিষয়টা দেখুন, আমরা আমাদের দেশের বিষয়টা দেখে নেবো এবং কন্ট্রোল করবো, এবং আমরা সেটা মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু এখন অনেকটা কন্ট্রোলে চলে এসছে। আবারও কিন্তু ভারতের কড়া প্রতিক্রিয়া। দেখো, একটা জিনিস বুঝতে হবে, বিদেশ মন্ত্রক মানে এটা কিন্তু ডেফিনেটলি আগে বোঝাটা খুব প্রয়োজনীয়। বিদেশ মন্ত্রক ভীষণ ভীষণ টেকনিক্যাল একটা মিনিস্ট্রি। তারা যে স্টেটমেন্টসগুলো করে সেই স্টেটমেন্টগুলোর প্রতিটা শব্দ চয়ন খুব বুঝে 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 করা হয়। আমি তোমার স্টেটমেন্টসগুলো যখন দুটোই দেখছিলাম, আমি বলবো এখানে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ যেমন বিমস্টেকে কিন্তু ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডারশিপ চেয়ার্স। সেখানে বিমস্টেকে কোঅপারেটিভ ডিপ্লোমেসির কথা বলা হয়েছে, সেখানে বিমস্টেকে ওয়েলফেয়ার ডিপ্লোমেসির কথা বলা হয়েছে। এই সব জিনিসগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কিন্তু ইজ এ কনসিডারেশন পয়েন্টার। বোঝার চেষ্টা করতে হবে আমাদের এখানে এই যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে এই যে হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইজ এ পয়েন্টটা হচ্ছে যখন গ্লোবালি ইন্ডিয়া কোনো চেয়ার হেড করবে তখন কিন্তু ইন্ডিয়ার বলার অধিকার আছে, being a very very aggressive and active power in today's world, যে আমাদের ওই রিজিয়নে ভালো করে বুঝতে হবে ওই রিজিয়নে কোন কোন জায়গাগুলোতে হিউম্যান রাইটস ফেল হচ্ছে, সেই জায়গাগুলো ইজ এ ডিপ কনসার্ন ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আজকে বাংলাদেশ যেদিকে এগোচ্ছে, যদি কালকের ডেটে দাঁড়িয়ে এটা একটা ডিস্টার্ব আফগানিস্তানের ফেজে চলে যায় বা এটা একটা নেক্সট সিরিয়া হয়ে যায়, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র ভারতের ক্ষতি করবে সেটা নয়, সেটা যে কোনো রাষ্ট্রের ক্ষতি করতে পারে, এবং সেটা কিন্তু গ্লোবাল অ্যাফেয়ার। এটা কোনোদিনই ভেবো না যে এটা যেহেতু ইন্ডিয়ার প্রতিবেশী, ইন্ডিয়া মোস্ট কনসার্ন, কিন্তু এটার মানে এই নয় যে আমরা গোটা পৃথিবী এটার উপরে এফেক্টেড হয়ে যেতে পারে। সুতরাং এই যে মাইনরিটি কনসার্নসগুলো বলছে, ইন্ডিয়া কিন্তু এখন ধরে ধরে ইনসিডেন্টালি বলতে শুরু করে দিচ্ছে। কেন বলছে? তার কারণটা হচ্ছে, আমি এখনো বলছি, ইন্ডিয়া বারংবার স্ট্যাচুটারি ওয়ার্নিং দিচ্ছে, অবজারভেশনসগুলো দিয়ে যাচ্ছে, বিকজ যারা ইন্টারিম পোস্টে আছে তারা কিন্তু গভর্নমেন্ট নয়, দে আর এ বডি দ্যাট ইজ লিডিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ, যারা বাংলাদেশের পরিকাঠামোটাকে চালনা করছেন। কিন্তু এটা বুঝতে হবে যে আগামী যে গভর্নমেন্ট আসবে, সেটা আজ আসুক, কাল আসুক, 10 মাস বাদে আসুক, সেই গভর্নমেন্টকে কিন্তু এই বোঝাগুলো টানতে হবে। সেই গভর্নমেন্ট কিন্তু আনসারেবল হবে যে এইগুলোর ব্যাপারে তারা কি করলেন। যারা যারা বাংলাদেশের, তুমি রিসেন্ট ইতিহাস দেখো, যারা যারা মাইনরিটি কিলিং বা মাইনরিটি অ্যাবডাকশনের সাথে যুক্ত ছিল তাদের সবাইকে লিগালি ছেড়ে দেওয়া হয়েছে, তাদের 90% লোককে অন বেল তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের যা পরিস্থিতি তাতে অপরাধীরাই হচ্ছে একেবারে স্বচ্ছ মূর্তি। আমি এই কথাটাই তোমাকে আগের প্রশ্নের উত্তরেও বলতে যাচ্ছিলাম। জামাতের ইতিহাসটা যদি তুমি দেখো, জামাতের অপারেশনাল ট্যাকটিক্সগুলো যদি তুমি দেখো, তাদের মোডাস অফ অপারেন্ডি যদি তুমি দেখো, জামাত ইজ নট আ পলিটিক্যাল মানে অ্যাক্টিভলি পলিটিক্যাল অর্গানাইজেশন। জামাত একটা পকেট পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে কাজ করে, বাট তার মেজরিটি হচ্ছে একটা কমিউনাল ডিস্টারবেন্সের মাধ্যমে একটা কমিউনাল অথরিটাইজেশন সৃষ্টি করা। জামাত বারবার বাংলাদেশকে যেদিকে লিড করছে, বাংলাদেশ কিন্তু একটা সময়ের পরে গিয়ে গ্লোবাল স্যাংশনের মুখে চলে যেতে পারে। আজকের ডেটে বাংলাদেশ ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি, বাংলাদেশ ইজ মাচ ডিপেন্ডেন্ট ইকোনমি। একটা গ্লোবাল স্যাংশনের দিকে চলে যেতে পারে, তখন জামাত কোথায় যাবে? জেনে রাখো, যে কোনো পলিটিক্যাল সলিউশন বা যে কোনো ইলেক্টেড গভর্নমেন্টের কিছু দায়িত্ব থাকে, সেরকমই একটা ইন্টারিম গভর্নমেন্টের কিছু লিমিটেশনস থাকে। সেই লিমিটেশনসগুলো অতিক্রম করে ওরা যে স্টেপসগুলো নিচ্ছে বা ওরা যে মুভমেন্টগুলো করছে, সেই মুভমেন্টগুলো কিন্তু লিগালাইজ নয়, একটা লিগ্যালিটির ব্যাপার থাকে। আমি একটা খুব সাধারণ সহজ কথা বলছি, এরা ইজ এ ফরম্যাট অফ সিভিক গভর্নমেন্ট, ঠিক আছে? আজকের ডেটে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, তো ওদের দেশ থেকে একটা ফ্লাইটকে আমাদের এখানে বম্বিং করার জন্য বা আমাদের কোনো রকম এফেক্ট করার জন্য বা কোনো মিলিটারি মুভমেন্ট করার জন্য একটা ট্রুপকে যদি মুভমেন্ট করাতে হয়, ক্যান দিস অ্যাডভাইজার সাইন দ্য ডকুমেন্ট? তার সই করার রাইটস কি বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে, বাংলাদেশের কোর্ট দিয়েছে তাকে? বাংলাদেশের সংবিধান তাকে সেই সই করার রাইট দিয়েছে? কাকে ধোঁয়া দেখাচ্ছে? পুরো বাংলাদেশের মানুষকে ধোঁয়ার মধ্যে রেখে দিয়েছে মিথ্যে কথা বলে। এর কাছে কোনো রকম কোনো রাইটসই নেই বাংলাদেশের গভর্নমেন্ট হিসাবে অ্যাক্ট করার জন্য। এই নিজেকে গভর্নমেন্ট ভেবে বসে আছে, 5 বছরের ইন্টারিম প্ল্যান করেছে বলে তাদের পলিটিক্যাল পার্টিগুলো সবাই প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে।
বিকজ পলিটিক্যাল পার্টিরা পলিটিক্যাল সলিউশন চাইবে, এটাই স্বাভাবিক চরিত্র। একদম। আজকের ডেটে দাঁড়িয়ে আওয়ামী বলো, বিএনপি বলো, ন্যাশনাল পার্টি বলো, যারাই বলো, সবাই ভোটে পার্টিসিপেট করতে চাইছে। সবাই বলছে ভোট হোক, তুমি যেত আমি জিতি, যেই জিতি। কারণ মোহাম্মদ ইউনূস জানেন যে উনাকে কোনো পলিটিক্যাল পার্টি অ্যাবজর্ব করতে চাইছে না। আর যদি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে উনি লড়েন, উনি ব্যক্তিগতভাবে জিতলেও সেই পার্টি, যদিও বা যদি জেতেন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, সেই পার্টি ম্যান্ডেট পাবে না। বাংলাদেশ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যে জাংচারে আছে, কোনো পার্টি ইন্ডিভিজুয়ালি জিতে সরকার করে দেবে একক সংখ্যাগরিষ্ঠতায়, এর মধ্যে প্রচুর ডাউট আছে। সুতরাং সবসময় একটা পলিটিক্যাল কোলাবোরেশনসের রাস্তা খুলে রাখা ভালো, তাদের জন্য মঙ্গল। অ্যাজ এ এক্সটার্নাল মানে পার্সন আমি তাকে এই অ্যাডভাইসটা বলছি যে পলিটিক্যাল সলিউশন ইজ দি অনলি সলিউশন লেফট ফর দেম। কিন্তু ওরা যেটা করছে সেই জিনিসটা হচ্ছে হাস্যকর এক ধরনের এমন পদ্ধতি, যেটাকে আমরা মানে খুব বিভিন্ন কারণে বলি মেরিটাইম মানে ন্যারেটিভস। মানে কি, মানে আমি তোমাকে বলছি, দুজন মানুষ বসে গল্প করছে মজাতে, আমরা হাজারটা কথা বলি, কারেক্ট? সেটা কোনোদিনই আমাদের কাছে একটা পররাষ্ট্র নীতিতে সেইভাবে বসে থেকে একটা প্রেস কনফারেন্স বা একটা প্রেস রিলিজ, প্রেস ব্রিফ হতে পারে না। তুমি দেখুন, ইন্ডিয়া যে কালকে প্রথম টুইটটা করেছে, সেটা কিন্তু করেছে অ্যাজ আ রিপ্লাই অফ দি ইন্টারন্যাশনাল মিডিয়া, ঠিক আছে? ওরা যে একটা ফেসবুক পোস্ট করেছিল, সেটা কিন্তু তার রিপ্লাইতে করেনি। ইন্টারন্যাশনাল মিডিয়া যে কথাগুলো, প্রশ্নগুলো করছে, ইংরেজির ভার্সনটা দেখালে বুঝতে পারবে, সেখানে প্রথমেই লিখে দিচ্ছে যে তারা যে, এই দেখো প্রথমে লিখেছে, নো নট দিস, দ্য আদার ওয়ান, দ্য প্রিভিয়াস ওয়ান, হ্যাঁ এই দেখো, ইন রেসপন্স টু দ্য মিডিয়া কোয়ারিজ, এই যেটা আগেরটা, ইন রেসপন্স টু দ্য মিডিয়া কোয়ারিজ। মিডিয়া কোয়ারিজ, এই মিডিয়া কোয়ারিজটা কোথা থেকে জেনারেট করেছে? একটা ফেসবুক পোস্ট তাদের অ্যাডভাইজার করেছে, সেখান থেকে জেনারেট করেছে, সেখান থেকে মিডিয়া কোয়ারিজ করেছে। তাই ভারত অ্যাজ এ রেসপন্সিবল নেশন তার অবজারভেশনস এবং তার স্টান্সটা পরিষ্কার করছে। এখানে যদি এদের কাছে এতটাই পাওয়ার থাকতো, এরা সরকারি হ্যান্ডেল থেকে লিখুক না। মানে বিষয়টা হলো যে এক সমস্ত কিছুরই চলার একটা নির্দিষ্ট পথ আছে, এরা কোনো রকম সেই নির্দিষ্ট পথ থেকে হাস্যকর জিনিসটা বোঝো, এদের কাছে এত ক্ষমতা তো, এরা অ্যাটাক করবে, এই করবে, সেভেন সিস্টার নিয়ে নেবে, অমুক তমুক গল্প গাছা, তো তাদেরকে বলো না সরকারি হ্যান্ডেল থেকেই কথাগুলো লিখতে। সরকারি হ্যান্ডেল থেকে লেখার ক্ষমতা নেই এদের। নিজের ফেসবুক পোস্টে তুমি যা খুশি করো না, তুমি যা খুশি লেখো, যা খুশি পোস্ট করো, হু কেয়ার্স? তুমি সরকারি হ্যান্ডেল থেকে পোস্ট করে দেখাও, পারবে না করতে, পারবে না করতে। চ্যালেঞ্জ দেম, যদি করে তার রিপারকেশনস নেওয়ার ক্ষমতা নেই এদের কাছে। যত রকমের এই যে ধোঁয়া পলিটিক্স, যত রকমের এই ভুল বোঝানো, কাদেরকে ভুল বোঝাচ্ছে? কিছু কমিউনাল লোক আছে ওখানে, সেই কমিউনাল লোকগুলোকে সিস্টেমাইজভাবে, সিস্টেম্যাটিক্যালি তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। এই ব্রেন ওয়াশ ক্রাউডটাকে তারা ইউটিলাইজ করছে স্বাভাবিক বাংলাদেশের জনগণের মুখ চুপ করিয়ে রাখতে।